দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে যুক্ত আছেন সঞ্জয় দে রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। জনাব সঞ্জয় দে রিপন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ সাখাওয়াত ভাই। আপনারা জানেন আমরা সাধারণত এই অনুষ্ঠানে কথা বলে থাকি সমসাময়িক ইস্যু নিয়ে, সেই সাথে জানার চেষ্টা করে থাকি পেছনের কারণগুলো। এই মুহূর্তে একটা ইস্যু নিয়ে সাধারণ মানুষ খুব একটা সংশয়ের ভিতরে আছেন, আতঙ্কের ভিতরে আছেন, সেটা হলো মব ভায়োলেন্স। আমাদের দেশে আমরা যদি একটু খেয়াল করে দেখেন, বেশ কয়েকদিন যাবতই, এটা দীর্ঘদিন যাবত চলতে থাকলেও বেশ কয়েকদিন যাবত আবার এটা মাথাচড়া দিয়ে উঠেছে। বিশেষ করে আমরা দেখি ময়মনসিংহের, আমরা দেখি ঢাকায়, নানা অঙ্গনে পত্রিকা অফিসগুলোতে দেখছি যে আবারও মব ভায়োলেন্স শুরু হয়েছে। আসলে এই মব ভায়োলেন্স থামাবে কে? এটা নিয়ে কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই যে আসলে এই মব ভায়োলেন্স আসলে থামবে না চলতেই থাকবে? ধন্যবাদ আপনাকে। আমি সবাইকে শুভেচ্ছা যারা এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটি দেখছেন, একই সাথে নাগরিক টিভির সকল পর্যায়ের কর্মকর্তা এবং যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত তাদেরকে ধন্যবাদ জানাই। তো আসলে মব ভায়োলেন্স থামবে কি থামবে না, এই বিষয়ে আসলে এক কথায় উত্তর দেওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে। কারণ আজকের যে বাংলাদেশটি আমরা দেখছি, এই বাংলাদেশটি কিন্তু আজকের নয়, অর্থাৎ গত 15 বছরে বা এক যুগ ধরে যে বাংলাদেশটি তৈরি করা হয়েছিল সেইটার একটি ফলাফল। অর্থাৎ এই ফলাফলটি আমরা এখন আমাদের কাছে দৃশ্যমান হয়ে আসছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশটি, আকাঙ্ক্ষিত যে বাংলাদেশটি, সেই বাংলাদেশটি আমাদের কাছে নেই। এই বাংলাদেশটি যদি আমাদের কাছে না থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে এই বাংলাদেশটি কোনো না কোনো কারণে বা কোনো না কোনো ভাবে এমন একটি গোষ্ঠীর হাতে চলে গিয়েছে, যে গোষ্ঠীর কোনো না কোনো মদদে যখন তখন যেন তেন ভাবে, যে কোনো রূপে, যে কোনো নিরপেক্ষ, নিরপরাধ, এমনকি অপরাধী হলেও তাকে চিহ্নিত করে আইনের আওতায় না নিয়ে এসে যেভাবে মব ভায়োলেন্সটি তৈরি করা হয়, এটি আসলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের জন্য অত্যন্ত সংকটের এবং আমরা প্রতি মুহূর্তে একটি আশঙ্কার মধ্যে রয়েছে। এই ক্ষেত্রে যে বিবেচনা বোধটি আমাদেরকে ভাবিয়ে তোলে, সেই বিবেচনা বোধটি হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের একটা আইনের শাসন প্রতিষ্ঠা হবার কথা ছিল। অর্থাৎ যে আইনের শাসনের ব্যত্যয় ঘটেছিল দীর্ঘ 17 বছর ধরে। তো এই আইনের শাসন প্রতিষ্ঠা করবার পরিবর্তে আমাদের সমাজে এমন একটি গোষ্ঠীর উত্থান ঘটলো, যে গোষ্ঠী প্রতিনিয়ত আইন নিজের হাতে তুলে নিচ্ছে। সেই দিক থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি, যারা যে অবস্থায়, যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের এই রাষ্ট্রটিকে নিয়ে যাচ্ছে, তারা নিশ্চিতভাবে এর জন্য দায়বদ্ধ এবং তাদেরও এই মব ভায়োলেন্সের জন্য কোনো না কোনো সময় প্রশ্নের সম্মুখীন হতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আমরা যে আকাঙ্ক্ষিত বাংলাদেশটি চেয়েছি, সেটা নিশ্চিতভাবেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ চেয়েছি। আমরা গণতন্ত্র চেয়েছি, কিন্তু মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে চাইনি। কিন্তু আপনারা একটু খেয়াল করবেন যে এখন যে মব ভায়োলেন্স গুলো হচ্ছে, কোনো না কোনো ভাবে মুক্তিযুদ্ধের চেতনা এখানে কিন্তু ধারণ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। তো সেই জায়গাটাতে বাংলাদেশের যারা একটু প্রগতিশীল চিন্তা চর্চা করেন বা নিরপেক্ষ চিন্তা চর্চা করেন এবং যারা দীর্ঘমেয়াদে, আপনি খেয়াল করবেন যে নানানভাবে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে থেকেও ফ্যাসিবাদীর যে রাষ্ট্র কাঠামো, নিপীড়নের যে রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল আওয়ামী দুঃশাসনের মাধ্যমে, সেই বিরোধিতা যারা চোখে চোখ রেখে যারা কথা বলেছিল, সেই নিউ এজের যে সম্পাদক নুরুল কবির, তাকেও কিন্তু অ্যাসাল্ট করা হয়েছে। সেই জায়গা থেকে ধরুন, আপনি যখন আজকে কথা বলছি এই মব ভায়োলেন্স নিয়ে, সেই সময় এই আপনি যদি আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেন, আপনাকে নিয়েও ট্যাগিং এর শিকার হতে হয়। এটা থেকে মুক্তির কোনো উপায় আছে? না, এটা থেকে মুক্তির উপায় আছে বলে আমি মনে করছি না, এবং আমি মনে করি যে আপনার এটা থেকে মুক্তির প্রয়োজন নাই। যারা মুক্তিযুদ্ধকে লালন করে, যারা বাংলাদেশকে লালন করে, তাদের আসলে এই ট্যাগিং থেকে মুক্তির উপায় আছে বলে আমি প্রয়োজন মনে করি না। কেন করি না? যে যারা আজকে এই মব ভায়োলেন্স করছে বা ট্যাগিং করছে, এটা একটা নেহাত যে
নেগেটিভ যে উদ্দেশ্য এবং বাংলাদেশের ইতিহাসের সাথে যা কন্ট্রাডিক্টরি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে, তখন এই আপামর জনসাধারণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তারা হঠাৎ করে একটি নির্দিষ্ট দল বা নির্দিষ্ট গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার বয়ান তারা প্রচার করবার যে সুযোগ তারা পেয়েছে, সেই সুযোগটি আসলে কার্যকরভাবে বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে কাজ করবে কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং আমার যথেষ্ট সন্দেহ রয়েছে আজকে যারা মব সংস্কৃতির সাথে যুক্ত তারা রাজনৈতিকভাবে আদৌ নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবে কিনা সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ একটি জিনিস আপনি খেয়াল করবেন যে পৃথিবীর ইতিহাসে ন্যায়, আইনের শাসন, ঐক্য এবং নীতিগত একটি সমাজ ব্যবস্থা কায়েম করবার বিপরীতে যারাই যে কোনো ধরনের উদ্যোগ নিয়েছে, এবং এই উদ্যোগগুলি কোনো না কোনোভাবে এক এক ধরনের অসৎ উদ্দেশ্য থাকে, ফলে সেই অসৎ উদ্দেশ্য কখনোই একটা রাষ্ট্র ব্যবস্থায় সাময়িক হয়তো কার্যকরভাবে তারা কাজ করতে পারে, হয়তো কিছু সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের এই উদ্দেশ্য সফল হবে না। এবং বাংলাদেশের মানুষ যে কোনোভাবে এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। আবারও জানতে চাই যে আপনি বলছিলেন যে ছায়ানটের কথা, এই বিষয়টা নিয়ে আপনি সংস্কৃতি অঙ্গন সহ নানা জায়গায় যে আপনি বলছিলেন যে এটার থেকে এক ধরনের প্রতিরোধ গড়ে উঠছে, এই বিষয়টা নিয়ে আবার একটু। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এই মব ভায়োলেন্সের মাধ্যমে আপনি দেখবেন মব ভায়োলেন্সের সাম্প্রতিক সময়ে যে মবটা তৈরি করা হয়েছে, এই মবটা কিন্তু ছায়ানটের উপরে হয়নি। এই মবটা হয়েছে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, হাজার বছরের বাংলাদেশের ইতিহাস নিয়ে যারা কাজ করে তাদের উপরে। তো এইটা হয় কি, এটা কিন্তু এক ধরনের স্টেট অফ মাইন্ড। আপনার এই স্টেট অফ মাইন্ডের যে ফিলটা, এই ফিলটা কিন্তু হঠাৎ করে রাতারাতি কিন্তু একটা রিয়াকশন দিবে না। অর্থাৎ এই একটা স্টেট অফ মাইন্ড এটা তৈরি হয় কিন্তু শত শত বছর ধরে। এবং আপনি দেখবেন গত 17 বছরে যে স্টেট অফ মাইন্ড তৈরি হয়েছে, এবং এই স্টেট অফ মাইন্ড কিন্তু প্রত্যেকটা জনসাধারণের এক এক ধরনের থিঙ্কিং লেভেলে তাদেরকে পৌঁছায় নিয়ে গেছে। এবং দেখেন এই 15 বছরে একটা রিকশাওয়ালাও কিন্তু বিশ্বাস করতো না যে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। একটা রিকশাওয়ালা, এবং শেখ হাসিনা এই জায়গায় কিন্তু সে ফ্যাসিবাদী শাসক, কিন্তু এইখানে সে সফলভাবে কাজ করেছে যে বাংলাদেশের কোনো মানুষকে বিশ্বাস করতে বাধ্য করত যে উনি যতদিন বেঁচে থাকবে ততদিন তার শাসন বেঁচে থাকবে। কিন্তু দেখেন এই যে আমি যে বললাম স্টেট অফ মাইন্ড, এই স্টেট অফ মাইন্ড কিন্তু সিভিল সোসাইটির থিঙ্কিং এর মধ্যে খুব বেশি ফাংশন করে না। সেটা করে তার মতো করে, অর্থাৎ তার অবজারভেশন এবং পারসেপশনের মধ্য দিয়ে তার রাষ্ট্র চিন্তাটা তৈরি হয়। এবং সেই চিন্তায় কিন্তু বাংলাদেশের মানুষ তার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে কিন্তু রাজপথে নেমেছে। তো বাংলাদেশের মানুষ কিন্তু ফ্যাসিবাদী শাসন কাঠামোর বিরুদ্ধে রাস্তায় নেমেছে, বিপ্লব করেছে। সেই বিপ্লবের মধ্য দিয়ে একটা নতুন সরকার ব্যবস্থা নিশ্চিতভাবে নিয়ে আসছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার জন্য, যেখানে প্রত্যেকটা মানুষের সমান অধিকার নিশ্চিত হবে, কেউ আইন বহির্ভূতভাবে কেউ কোনো ধরনের হত্যাকাণ্ডের শিকার হবে না, গুমের শিকার হবে না, তাই না? অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা তখনই সম্ভব যখন একটা রাষ্ট্রের জবাবদিহিতা থাকবে, তার অর্গানগুলি স্বাধীনভাবে কাজ করতে পারবে। যে একটা রাষ্ট্রের জবাবদিহিতা থাকবে, সেই জায়গাটাতে আমি একটু বলি যে জুলাই আন্দোলনের অন্যতম ছিলেন হলো উসমান হাদি। এই যে উসমান হাদি, এই সরকারের ভূমিকা কি হওয়া উচিত ছিল? এই উসমান হাদির হত্যাকাণ্ড, এই যে নানা জায়গায় বলা শোনা যাচ্ছে যে 6 ঘন্টা 8 ঘন্টা পের হয়ে গেল যখন উনি এই পালিয়ে গেলেন, কিন্তু এই জায়গাটা থেকে সরকারের কি ভূমিকা সঠিক ছিল বা কি হওয়া উচিত ছিল? আসলে হয় কি, ধরেন 20 কোটি মানুষের বাংলাদেশে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের পক্ষে তখনই সম্ভব যখন একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা থাকবে। রাষ্ট্র তো ঘরে ঘরে গিয়ে নিশ্চিতভাবেই কারো নিরাপত্তা দিতে পারবেন না, বা সেই অবকাঠামো আমাদের নেই, এটা আমরা জানি। কিন্তু একটি 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা আশা করেছিলাম যে এমন একটি সমাজ ব্যবস্থা আমাদের এই পরিবর্তনের পরে আমাদের ভেতরে বোধোদয় হবে যে আমরা কেউ আইন নিজের হাতে তুলে নেব না, আমরা কেউ ক্ষমতা প্রয়োগ করবার যে প্রবণতা সেটা থেকে আমরা বিরত থাকব। কিন্তু
এই প্রবণতাগুলি দেখা গেল যে হঠাৎ করে আমাদের সমাজ থেকে, বাংলাদেশ থেকে উবে চলে গেল। অর্থাৎ একটা গোষ্ঠী বলা শুরু করলো যে এখনই নির্বাচন কেন? আপনি খেয়াল করবেন, এখন খুঁজে খুঁজে বের করতে হবে যারা বলেছে এখনই নির্বাচন কেন, আগে সংস্কার। তাহলে এই যে সংস্কারের নামে এই যে মব কালচারটা যে আসলো, এটা দায়ভার তো তাদেরকে নিতে হবে। কারণ এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে তো সম্ভব না ঘরে ঘরে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করা। তাদের মৌলিক যে সংস্কার, সেটা হচ্ছে কি? মৌলিক সংস্কার হচ্ছে নির্বাচন ব্যবস্থা। যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, অধিকারের কথা বলতে পারে নাই, আইনগত যে সহযোগিতা রাষ্ট্রের কাছ থেকে পাওয়ার কথা, সেই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তৈরি রাষ্ট্রের ছিল না, যার কারণে বাংলাদেশ মানুষ এই গণ অভ্যুত্থান করেছে। কিন্তু গণ অভ্যুত্থানের পরেই একটি গ্রুপ অফ পিপুল আমরা দেখলাম বলা শুরু করলো আগে সংস্কার পরে নির্বাচন। কিন্তু নির্বাচনই যে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার, যেটা লুট হয়ে গেছে গত 15 বছরে, সেই কথাগুলি যারা বলেছে, তা আমি তো বলবো তারাও কোনো না কোনো ভাবে দায়ভার নিতে হবে। আজকে যারা আইন হাতে তুলে নিচ্ছে, তারা কোন অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে নেমেছে, যে অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের বাংলাদেশের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে? আমরা তো সেই বাংলাদেশটি চাই না। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের থেকে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি বাংলাদেশ চাই। আপনি দেখবেন যে গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কি? সামাজিক ঐক্য। কিন্তু গত 2 মাসে দেখছি ঐক্য বিনষ্ট করবার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। তার মানে কি? এটা কিন্তু অভ্যুত্থানের সাথে কন্ট্রাডিক্টরি। অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে কি করতে হয়? সমস্ত ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনতে হয়। কিন্তু আপনি ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় না এনে আপনি কি করলেন? অপর রাজনৈতিক সংগঠনের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেলেন। অর্থাৎ সামাজিকভাবে সমাজটাকে বিভক্তিকরণের দিকে এই যে যাওয়ার যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টার মধ্যে একটি উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশের এখন একজন রিকশাওয়ালাও বোঝেন যে বিভক্তির যে রাজনীতি, যে বয়ান বাংলাদেশে শুরু হয়েছে, এইটাই আসলে মব সংস্কৃতি তৈরির মূল কারণ। এবং এই বিভক্তি যে রাজনৈতিক যে বয়ান, সেই বয়ান বন্ধ করে ঐক্যের রাজনৈতিক বয়ান এবং নির্বাচনের বয়ান যখন বাংলাদেশে আসবে, অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যখন সবাই একসাথে কাজ করবে, নিজের ক্ষমতায় অধিষ্ঠিত হবার প্রবণতা থেকে যখন আমরা দূরে সরে আসব, তখনই একমাত্র সম্ভব এই মব সংস্কৃতিকে প্রতিহত করা। আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাই যে আসলে আপনি জানেন যে উনি ফিরছেন, তারেক রহমান ফেরার প্রত্যাশা নিয়ে দলীয় নেতাকর্মীরা যেমন কথা বলছেন, সাধারণ মানুষও বলছেন যে এই সময়ে, সাম্প্রতিক সময়ে যে ইয়াগুলো দেখা যাচ্ছে, সহিংসতা বা বলেন যে অনৈক্যের রাজনীতি বলেন, এটা ঐক্য ফিরবে। আপনার কি মনে হয় এই বিষয়ে? না, মানে নিশ্চিতভাবেই ঐক্য আমাদের প্রয়োজন রয়েছে। তো আমার কাছে মনে হয় ঐক্যের একটি সবচেয়ে বড় যে উদাহরণ আমরা দেখি, যে এখানে মানবিকতা যেরকম প্রতিষ্ঠা পেয়েছে। আপনি ওসমান হাদির যে জানাজা, এবং সেই জানাজায় বাংলাদেশের সমস্ত মানুষের যে আবেগের জায়গা এবং নিজের উপস্থিতি নিশ্চিত করবার মধ্য দিয়ে ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করা, এইটা একটা বিরাট ঐক্যের জায়গা তৈরি হয়েছে। কিন্তু আমার কাছে সবচেয়ে কষ্টের যে তরুণ, বাংলাদেশের তরুণ রাজনীতিবিদদের, বাংলাদেশের আপামর জনসাধারণকে তিনি একটি স্বপ্নের জায়গায় নিয়ে এসেছিলেন তার বয়ান এবং আদর্শিক জীবন যাপনের মধ্য দিয়ে, সেই মানুষটাকে আমরা হারিয়েছি। তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তিনি একটি শহীদি মৃত্যু চেয়েছিলেন, খুবই অনাকাঙ্ক্ষিত। এই মৃত্যু আমাদের কাম্য নয়। এই ওসমান হাদির অনাকাঙ্ক্ষিত যে মৃত্যু, এই মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন বয়ান তৈরি করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে যারা অসৎ উদ্দেশ্যে রাজনৈতিক প্রক্রিয়ায় লিপ্ত হবেন এবং একটি পদ্ধতি তৈরি করবার চেষ্টা করবেন, তাদের সকলের উদ্দেশ্যে আমার একটি বয়ান, সেটি হচ্ছে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এটা আসলে সম্ভব না। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ তৈরি হবে বাংলাদেশের 20 কোটি মানুষের ম্যান্ডেটের মধ্য দিয়ে, এবং সেইটার একমাত্র পদ্ধতি হচ্ছে একটি গণ আকাঙ্ক্ষার নির্বাচন। এবং এই নির্বাচনে রাজনৈতিক দলগুলির ঐক্যের আর বিকল্প কিছু নাই। আপনার যে প্রশ্নটি আসলো,
প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের বাংলাদেশে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দেশে ফেরা এবং তার এই দেশে ফেরার মধ্য দিয়ে বাংলাদেশে আদৌ কোনো ঐক্য প্রতিষ্ঠা হবে কিনা, আপনি খেয়াল করবেন 16ই ডিসেম্বরে তারেক রহমানের যে বক্তৃতা, সেই বক্তৃতায় আমি শুনেছি যে উনি বলেছেন যে বাংলাদেশের প্রত্যেকটি শিশু, যে শিশুরা সৃজনশীল চিন্তা চর্চা করতে চায় এবং কেউ যদি একটু গান গাইতে চায়, ছবি আঁকতে চায়, রাষ্ট্র সেই সুযোগ করে দিবে। এখন একটি ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, আমি বলবো, যেহেতু বিএনপির মতো একটি বড় দলের তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, অর্থাৎ উনার পরিকল্পনার মধ্যে যে ছবি আঁকাও আছে, এটা বাংলাদেশের মানুষ এটা ভাবতেই পারে নাই। সত্যিকার ভাবে বলতে গেলে আমি নিজেও ভাবতে পারিনি যে উনি ছবি আঁকা নিয়ে ভাবেন। তার মানে কি, উনি নিজে বলছেন আর্ট কালচার করতে হবে, শুধু পড়াশোনা করলে হবে না। তো আর্ট কালচার তো ঐক্য ছাড়া সম্ভব না। একটা সামাজিক ঐক্য ছাড়া, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা ছাড়া, ওই সমাজ ব্যবস্থা ছাড়া তো আর্ট কালচার হবে না। অর্থাৎ উনি যখনই বলছেন যে আর্ট কালচার করতে হবে, ইতিহাস জানতে হবে, তার মানে কি, উনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন, উনি হাজার বছরের আমাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন। এবং এই অস্তিত্বের লড়াই অবশ্যই ঐক্যের লড়াই। এবং বাংলাদেশের মানুষ তারেক রহমানের এই বক্তব্যে যে কি পরিমাণ অনুপ্রাণিত হয়েছে, এটা আসলে কল্পনাতীত, এটা ভাবনারও বাইরে। এবং আরেকটা ব্যাপার আমার কাছে অবাক লেগেছে যে উনি কৃষক কার্ডের কথা বলেছেন। অর্থাৎ প্রত্যেকটি কৃষকের তথ্য উনি ডিজিটালাইজড করবেন, অলরেডি কাজ ওনার ডান হয়ে গেছে। এবং উনি কৃষকদেরকে, যারা দুইটি ফসল করেন, একটি ফসলের খরচ উনি দেবার একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। হ্যাঁ, আমরা ছোট আরেকটা একেবারে আমরা এই জিনিসটা আমরা খেয়াল করেছি। তো আমরা ছোট্ট একটি প্রশ্ন শেষ করেই একেবারে শেষ করতে চাই। সেটা হলো যে আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে? না, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে সংশয় আছে যারা নির্বাচন চায় না তাদের মনে। কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এই নির্বাচনের মতোই হবে এবং বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষিত যে নির্বাচন, সেটি দারুণভাবে বাংলাদেশে প্রয়োগ হবে এবং ফেব্রুয়ারিতেই হবে। ধন্যবাদ প্রিয় অতিথি, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আজকে এখানেই শেষ করছি সংবাদ বিশ্লেষণ। আগামী পর্বে আবার কথা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।